হ্যালো এভরিওয়ান, আজকে সেমাফোর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে মেনলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো সবার আগে আমি এখানে টার্মটা লিখে নিই, যেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্স বলতে আমরা কি বুঝি? এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট কম্বিনেশন অফ বায়োলজি অ্যান্ড কম্পিউটার সায়েন্স। মিনস কম্পিউটার সায়েন্সকে কাজে লাগিয়ে বা প্র্যাকটিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করে বায়োলজির যে স্যাম্পল স্পেসগুলোকে আবিষ্কার করার নামই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো সেখানের মধ্যে বিশেষত বিভিন্ন ভাগ থাকতে পারে, লাইক জিন প্রেডিকশন বা ডিএনএ সিকোয়েন্স প্রেডিকশন, বা এরকমভাবে বায়োলজিক্যাল ডেটাবেসের থ্রু অ্যাক্সেস করে সেই যে বেসগুলো যেগুলো হয় সেই বেসগুলোকে সিলেকশন করার নামই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এই এরিয়ায় তোমাদের ইন্টারেস্ট জাগানোর জন্য আস্তে আস্তে ভিডিওটা দেখে থাকো, এবং এর পরে যা যা বলবো বেসিক টু অ্যাডভান্স তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট কথা, এইটা মেনলি যদি ধরো বায়োলজি খুব ভালো না জানা থাকে তাহলেও তাতে কোনো প্রবলেম নেই, বাট বেসিক যতটা আমি এখানে বলছি ততটা তোমাকে ক্লিয়ার করে রাখতে হবে, তাহলে তুমি বায়োলজিক্যালি সেই জায়গাগুলোকে ভালো করে বুঝতে পারবে। তো আমি একদম বেসিক থেকেই শুরু করছি। তো সবার আগে শুরু করব, হোয়াট ডু ইউ মিন বাই সেল। সেল মানে হচ্ছে জীবদেহের সবথেকে গঠনগত এবং সূক্ষ্ম একক হচ্ছে সেল, বা সবথেকে বেসিক ইউনিট হচ্ছে সেল। তো সেল প্রথম ডিসকভার করেন, যেটা হয় মেনলি ডেড সেল। তো সেটা হচ্ছে মেনলি রবার্ট হুক। তিনি প্রথম মৃত সেলকে ডিসকভার করেন, বা তিনি ফাদার অফ যে সেল তাকে বলা হয়। এবং প্রথম অ্যালাইভ সেল ডিসকভার করেন হচ্ছে লিভেনহক লিভেনহক ঠিক আছে? তো এই দুটোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে রবার্ট হুক আর একটা হচ্ছে লিভেনহক। ঠিক আছে? তো এবার যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে স্মলেস্ট সেল কি, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হচ্ছে সব থেকে স্মলেস্ট সেল। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা হচ্ছে সব থেকে স্মলেস্ট সেল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে। এবং এইভাবে আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে। এবং যদি বলি লেন্থের দিক থেকে সব থেকে বড় সেল কি হবে, লেন্থের দিক থেকে সব থেকে বড় সেল হচ্ছে আমাদের যে নার্ভ বা আমাদের যে নিউরন আছে, সেইটাই হচ্ছে আমাদের সব থেকে লেন্থে বড় সব থেকে সেল। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস জানা দরকার, কিছু কিছু সেলে সেল ডিভিশন হয়, আবার কিছু কিছু সেলে সেল ডিভিশন হয় না। তো এই কথাতে তোমাদেরকে জেনে রাখতে হবে নিউরন এমন একটা সেল যেখানে সেল ডিভিশন হয় না। ওই জন্য যদি কোনো ব্রেনের এরকম কোনো এফেক্ট পড়ে বা নিউরনের উপর কোনো এফেক্ট পড়ে, সেটা চট করে সারানো যায় না, কেননা নিউরনের সেল ডিভিশন হয় না। এবার কোশ্চেন জাগতে পারে, তাহলে সেল ডিভিশন হয় কিসে? সেল ডিভিশন হয় হচ্ছে লিভারে মেনলি সেল ডিভিশন হয়। লিভারে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় সেটা অটোমেটিক্যালি বা অটোনোমাসলি সেটা তাকে কারেক্ট করতে পারে। এবার আমরা জাস্ট বেসিক স্ট্রাকচার গুলো দেখে নেবো যে কিভাবে সেল থেকে একটা হিউম্যান বডি ক্রিয়েট হচ্ছে। তো সবার প্রথমে একটা বেসিক ইউনিট সেল, মানে একটা বাড়ি তৈরি করার আগে যেরকম আমাদের জিনিসপত্র দরকার, আগে ইট দরকার, তারপরে কিছু মাল মশলা দরকার, তারপরে সিমেন্ট বালি এগুলোকে ইউজ করে একটা রুম দরকার, রুম থেকে একটা বাড়ি হবে, ঠিক সেরকম সেল হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট। সেলের পর থেকে কি তৈরি হয়? সেলের পর থেকে টিস্যু তৈরি হয়। এই টিস্যু থেকে তৈরি হয় কি? অর্গান তৈরি হয়। এই অর্গানগুলোকে মিলিয়ে কি তৈরি হয়? অর্গানিজম তৈরি হয়। আর এই অর্গানিজম মানেই হচ্ছে আমাদের হিউম্যান বডি। ঠিক আছে, তাহলে কি কি হচ্ছে? প্রথমে হচ্ছে সেল, তারপরে হচ্ছে টিস্যু, তারপরে হচ্ছে অর্গান, তারপরে হচ্ছে অর্গানিজম। দেখো আমি এখানে একটা পিপিটি বানিয়েছি ছোট করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে সেলের মধ্যে কি কি পার্ট পড়ছে। তো এখানের মধ্যে সব থেকে যে গোলাকার পার্টটা দেখছো সেটাকে বলছে নিউক্লিয়াস, আর তার মধ্যেও যে একটা গোলাকার পার্ট রয়েছে সেটাকে বলছে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের মধ্যে কনফিউজ হয়ে যেও না। এবং এটা হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, যাকে বলছে মাইটোকন্ড্রিয়া। তারপরে এখানে আসছে কিছু কিছু সার্কেল পয়েন্ট যেগুলো আসছে সেগুলোকে বলছে রাইবোসোম। আর এই যে পর্দা বা ঝিল্লিটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন। আর এইটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর যে লিকুইডটা আছে বা তরলটা আছে সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আশা করি তোমরা এখানে এতদূর বুঝতে পেরেছো। এবার সেলের টাইপে চলে আসি। সেল মেনলি দুটো টাইপের হয়, একটা ইউক্যারিওটিক সেল আর একটা প্রোক্যারিওটিক সেল। তো ইউক্যারিওটিক মানে যেখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, আর প্রোক্যারিওটিক মানে যেটা আদি সেল বা যেখানে কোনো নিউক্লিয়াস নেই। তো দেখতে পাচ্ছ ইউক্যারিওটিকে এখানে নিউক্লিয়াস আছে, আর প্রোক্যারিওটিক এখানে কোনো নিউক্লিয়াস নেই। এবং কি কি ধরনের জিনিসপত্র আছে এখানে তোমরা দেখতে পারো।
আর মেনলি প্রোক্যারিওটিক হচ্ছে ইউনিসেলুলার, ঠিক আছে। প্রোক্যারিওটিক কি? ইউনিসেলুলার, ঠিক আছে। এবার আশা করি এই জায়গা থেকে এত কিছু বুঝতে পেরেছো তোমরা। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, একটু বেসিক মানে বেসিক থেকে বলে রাখি, যেটা হচ্ছে তোমরা ধরো এখানে একটা, আমি এখানে একটা পার্ট আঁকছি, এটা হচ্ছে আমাদের সেল। এই পর্দাটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্যে কি আছে? আমাদের সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? একটা নিউক্লিয়াস আছে। এবার এই নিউক্লিয়াসের মধ্যে একটা ক্রোমাটিন বলে বস্তু থাকে, ক্রোমাটিন, ঠিক আছে। এই যে ক্রোমাটিন, ক্রোমাটিনটাই হচ্ছে ডিএনএ এর একটা এলোমেলো ফর্ম। কার? ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এই ডিএনএ এর একটা ফর্ম, যেটি বলা হচ্ছে ক্রোমাটিন। এটা যদি কনডেন্সড ফর্মে থাকে, এটা যদি কনডেক্সড ফর্মে থাকে, সেইটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, ঠিক আছে। এই ক্রোমোজোম থেকে এবার একটা ডিএনএ, আমরা কি জানি একটা হেলিক্স স্ট্রাকচার হয়। এবার এই হেলিক্স স্ট্রাকচার থেকে যদি একটা পার্টকে কেটে নিই, তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে জিন। আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো। তাহলে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মেমব্রেন, মেমব্রেনের মধ্যে কি থাকছে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে কি থাকছে? আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে? একটা ক্রোমাটিন, ক্রোমাটিনই হচ্ছে ফর্ম অফ ডিএনএ। যদি ওটা কনডেন্সড হয় তাহলে সেটাকে ক্রোমোজোম বলবো। আর ডিএনএ এর যদি একটা পার্ট আমরা ওখান থেকে কেটে নিই, যেটা আছে, যেটা মেনলি আমাদের যে হেরিডিটি বা আমাদের আমাদের যে অ্যাকচুয়ালি মানে আমাদের যেটাকে আমরা বলতে পারো যে বংশগত বৃদ্ধিটাকে আমাদের জানিয়ে রেখেছে, তো সেটাকে বলছি আমরা জিন, ঠিক আছে। তো এখান থেকে আশা করি এতদূর ক্লিয়ার। তো এবার মেনলি আমরা ডিএনএ তে চলে আসি। তো ডিএনএ স্ট্রাকচারটা কেমন দেখো, আমি এখানে অলরেডি স্ট্রাকচারটা দিয়ে রেখেছি, ঠিক আছে। এখানে দাঁড়াও এক সেকেন্ড। ডিএনএ স্ট্রাকচার এখানে দেওয়া আছে। ডিএনএ এর একটা হচ্ছে ডবল হেলিক্স স্ট্রাকচার। তাহলে এখানে কিছু কিছু ডিএনএ সিকোয়েন্স থাকে, ঠিক আছে। এখানে কিছু কিছু ডিএনএ সিকোয়েন্স থাকে। এবার আমি এখানে স্ট্রাকচারটা একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে আমি তোমাদের অলরেডি আগে বললাম যে ডিএনএ কোন জায়গায় থাকে। এবার তোমাদের এই মানে আইডিয়াটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে আরএনএ, আরেকটা হয় আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে? সেটা অ্যাকচুয়ালি কোথায় থাকে থেকে বড় কথা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি মানে কি প্রসেসে হেল্প করে সেটা আগে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে কি তৈরি হয়? যদি প্রোটিন, আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন, ক্লিয়ার? তাহলে আরএনএ থেকে যখন প্রোটিন ক্রিয়েট হচ্ছে সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। আর ডিএনএ থেকে যখন আরএনএ ক্রিয়েট হচ্ছে সেই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আশা করি এই দুটো মানে টেকনোলজি বা এই দুটো জিনিস কিন্তু তোমাদের টেক টার্মটা তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে কি হচ্ছে আমাদের আরএনএ, আরেকটা হচ্ছে আমাদের ডিএনএ। যদি আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাহলে রিলেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন। আশা করি এতদূর তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো জিনিসটাকে, ঠিক আছে। এবার এখানে একটা ব্যাপার আছে। এখানে এই যে আমাদের ডিএনএ বা ডবল হেলিক্স স্ট্রাকচারটা আমি একবার এখানে এঁকে নিই, তো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার ধরো এটা সাপোজ কোনো একটা ডিএনএ। এবার ডিএনএ এইটা মেনলি যেটা ক্রিয়েট হয়, এই যে যে বডিটা তোমরা দেখতে পাচ্ছ, এই এই যে জায়গাটা আমি যেখান দিয়ে মুভ করছি, এই জায়গাটা, এই জায়গাটা মেনলি তৈরি হয় হচ্ছে নাইট্রোজেনাস বেস থেকে, ঠিক আছে। নাইট্রোজেনাস বেস, এটা কিছুই না, এটাকে বলা হয় নাইট্রোজেনাস বেস, ঠিক আছে। আর এটার আরেকটা নাম আছে, যেটাকে বলা হয় ফসফেট অর সুগার মলিকিউল অফ ডিএনএ। ফসফেট, এটাকে বলা হয় যেহেতু ফসফেট দিয়ে ক্রিয়েট হয় এটা, ফসফেট অর যেটাকে বলা হচ্ছে সুগার মলিকিউল, সুগার মলিকিউল অফ ডিএনএ, ঠিক আছে। ফসফেট অর সুগার মলিকিউল অফ ডিএনএ, ঠিক আছে। এবার মেনলি এখানে কিছু কিছু জিনিস থাকে, তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে ফসফেট, একটা থাকে হচ্ছে ফসফেট, একটা থাকে হচ্ছে পেন্টোজ সুগার, একটা থাকে হচ্ছে পেন্টোজ সুগার,
বা যেটাকে আমরা বলি ডিঅক্সি ডিঅক্সিরাইবোজ। আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। বেশ, ঠিক আছে। তাহলে কি কি থাকে? ফসফেট, পেন্টোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ, তারপরে থাকে হচ্ছে নাইট্রোজেনাস বেস। ঠিক আছে। এবার এই নাইট্রোজেনাস বেস মেনলি দুটো পার্টে বিভক্ত হয়। একটা হচ্ছে পিউরিন আর একটা পিউরিমিডিন বা পিরিমিডিন। ঠিক আছে, একটা পিউরিন বা আর একটা পিউরিমিডিন। ঠিক আছে। এবার পিউরিন থেকে, পিউরিনের আন্ডারে কি কি পড়ছে? একটা পড়ছে অ্যাডেনাইন, তারপরে আরেকটা পড়ছে গুয়ানিন। অ্যাডেনাইনও বলতে পারো, গুয়ানাইনও বলতে পারো, কিন্তু মেনলি যেটা হয় সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন। ঠিক আছে। আর পিরিমিডিনের মধ্যে কি পড়ছে? পিরিমিডিনের মধ্যে পড়ছে হচ্ছে থায়ামিন বা থাইমিন, আর যেটাকে বলে সাইটোসিন। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো। তাহলে এখানে ফসফেট, তারপর পেন্টোজ সুগার, তারপর ডিঅক্সিরাইবোজ, তারপরে নাইট্রোজেনাস বেস, তারপরে দুটো পার্ট পড়ছে, একটা নিউরিন, একটা হচ্ছে পিউরিন আর একটা পিরিমিডিন। তারপরে পিউরিনের মধ্যে পড়ছে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে পড়ছে থায়ামিন অ্যান্ড সাইটোসিন। তো এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, অ্যাডিনিনের সাথে থায়ামিন যেটা, সেটা থাকে হচ্ছে ডবল বন্ডে। অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকে ডবল বন্ডে। ঠিক আছে। আর গুয়ানিনের সাথে সাইটোসিন থাকে হচ্ছে ট্রিপল বন্ডে। এইটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকে ডবল বন্ড, আর গুয়ানিনের সাথে সাইটোসিন থাকে হচ্ছে ট্রিপল বন্ডের মধ্যে। তো এবার আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে ট্রান্সক্রিপশন কি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেস। আর ওইটা কি, আরেকটা যেটা রিপিটে বললাম, মানে ট্রান্সলেশন কি, আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রসেস। তো মেনলি সেটা কিভাবে হয়, মানে সেটা হচ্ছে আরএনএ এর একটা টাইপ এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ক্লিয়ার? এমআরএনএ। ঠিক আছে। এবার আরএনএ এর কি হচ্ছে, যেটা ডিএনএ তে কি ছিল, ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএ তে কি আছে, আরএনএ তে হচ্ছে যেটা, সেটা হচ্ছে রাইবোজ সুগার। ঠিক আছে, ডিএনএ তে ডিঅক্সি রাইবোজ সুগার, আর এখানে শুধু হচ্ছে তার রাইবোজ সুগারটা এখানে নেওয়া হয়। ঠিক আছে। এবার এখান থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাট এখানে একটা জিনিস আছে, যেখানে আমরা অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন যেখানে ইউজ করছিলাম, সেই থায়ামিনের জায়গায় এটা পাল্টে ইউরাসিল হয়ে যায়। ইউ দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, এটা ইউরাসিল হয়ে যায়। এবার আরএনএ টাইপে আসা যাক। আরএনএ মেনলি হচ্ছে তিনটে টাইপ। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, একটা হচ্ছে একটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, আরেকটা হচ্ছে আরআরএনএ বা যেটাকে বলা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আমি এখানে লিখে দিচ্ছি পাশে, মেসেঞ্জার মেসেঞ্জার আরএনএ। টিআরএনএ মিন্স হচ্ছে কি ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ। আর আরআরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, এতদূর আশা করি ক্লিয়ার। তো এমআরএনএ মেনলি কি করে, ক্যারিজ জেনেটিক ইনফরমেশন, মানে এটা মেনলি ক্যারি করে জেনেটিক ইনফরমেশন। তো এই জন্য মেসেঞ্জার আরএনএটাকে ইউজ করা হয়। টিআরএনএ কি করছে, টিআরএনএ ইউজ করছে হচ্ছে ব্রিংস অ্যামিনো অ্যাসিড টু রাইবোজোম ডিউরিং প্রোটিন সিনথেসিস। মানে এটা কি করে, অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আনে টু রাইবোজোম, টু রাইবোজোম টু রাইবোজোম ফর কিসের জন্য, প্রোটিন সিনথেসিসের জন্য। আর আরএনএ কি করে, ফ্রম স্ট্রাকচার অফ রাইবোজোম হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, ফ্রম স্ট্রাকচার অফ রাইবোজোম ইট হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। এটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের জন্য কাজে লাগছে আমাদের। ঠিক আছে। তো আশা করি এতদূর ক্লিয়ার। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। এমআরএনএ কি করছে, একটা মেসেঞ্জার। টিআরএনএ করছে ট্রান্সফার করছে অ্যামিনো অ্যাসিডকে প্রোটিন সিনথেসিসের জন্য। আর আরআরএনএ কি করছে, রাইবোজোমাল আরএনএ বা রাইবোজোমের স্ট্রাকচারে নিয়ে এসে সেইটাকে সিনথেসিস করছে। ঠিক আছে। এবার আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসি, যেটা আমাদের মেনলি বায়োইনফরমেটিক্সে লাগবে।
বা আমাদের ফার্দার ভিডিওগুলোতে যখন আমরা আলোচনা করব এই টার্মগুলো রিপিট হলে হতে পারে। ঠিক আছে? যেটা হচ্ছে এক্সন আর ইন্ট্রন। এক্সন অ্যান্ড ইন্ট্রন। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আগে একটু ছবিটা দেখিয়ে দিই যে ডিএনএ তে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। ঠিক আছে? এটা হচ্ছে ফসফেট ব্যাকবোন। এখানে আমি এখানে তোমাকে বলে দিই তোমাদেরকে। তো এখানেও যে প্রসেসটা দেখছো, যে এবার আরেকটা ব্যাপার আছে, ডিএনএ থেকে যখন ডিএনএ ক্রিয়েট হচ্ছে সেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। ঠিক আছে? আর ট্রান্সক্রিপশন মানে বলাই আছে, আর ট্রান্সলেশন মানে এখানে বলাই আছে। তোমরা জাস্ট এই স্ট্রাকচারটা একবার ভালো করে দেখে নাও। ঠিক আছে? আর ডিএনএ আরএনএ এই যে স্ট্রাকচারটা তোমরা জাস্ট একবার দেখে নাও, তাহলে এখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পারবে। তাহলে ডিএনএ তে কি বললাম? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। একটা ডিঅক্সি রাইবো সুগার আর একটা হচ্ছে রাইবো সুগার। ঠিক আছে? তার যে বন্ড গুলো কি কি আছে সেই বন্ড গুলো দেখে নাও। আর এইটুকু মনে রাখতে হবে, থায়ামিনের জায়গায় ইউরাসিল এখানে বসে। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি ক্রোমোজোমে আসছে, আমি তার আগে হচ্ছে বেসিকটা এখানে বলে নিই। তাহলে এক্সন অ্যান্ড ইন্ট্রন, এক্সন অ্যান্ড ইন্ট্রন মানে কি? আমরা জানি যেটা ডিএনএ থেকে এমআরএনএ যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন। এবার এখানে যখন এটা ক্রিয়েট হয়, ডিএনএ থেকে এমআরএনএ যখন ক্রিয়েট হয়, মাঝখানে একটা প্রসেস চলে যেটাকে বলা হয় এইচ এন আর এন এ বা হেটেরোজেনাস আরএনএ। ঠিক আছে? হেটেরোজেনাস আরএনএ ক্রিয়েট হয়। তো সেখানে দুটো সিকোয়েন্স তৈরি হয় এমন, যেটা হচ্ছে ইন্ট্রন, আরেকটা যে সিকোয়েন্স তৈরি হয় সেটাকে বলা হয় এক্সন। ঠিক আছে? একটা ইন্ট্রন আর একটা এক্সন। এবার ইন্ট্রন মানে হচ্ছে হু ডাজ নট মেক প্রোটিন। ইন্ট্রন মানে হচ্ছে হু ডাজ নট মেক প্রোটিন। ঠিক আছে? যে প্রোটিন তৈরি করে না। এবার এক্সনটা কি তার অপোজিট, মানে যে প্রোটিন তৈরি করে। তাহলে এটা হচ্ছে কোডিং পোর্শন, মানে যাকে কোড করা সম্ভব বা যাকে আমার আনা সম্ভব। আর ইন্ট্রন হচ্ছে নন কোডিং পোর্শন। তাহলে আমার এখানে অলওয়েজ মনে রাখতে হবে, আমার যত কাজ হবে সেটা আমরা এক্সনের উপরে করব, কারণ এটা কোডিং রিজিয়ন। এটাকে কোড করা সম্ভব, এখান থেকে প্রবাবিলিটি পাওয়া যেতে পারে। এখানে আরেকটা কনসেপ্ট আছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা মানে কি? সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে এমন কিছু জিনের সিকোয়েন্স যেটা ভবিষ্যতে এগোতে পারে। তো এই যে জেনেটিক ফ্লো, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। ঠিক আছে? তো আমাদের যাতে সেন্ট্রাল ডগমা অ্যাচিভ হয়, সেই রকমই আমাদের জিন দরকার। তো সেই জিনটাকে যদি আনতে হয়, তার জন্য আমাদের কি করতে হবে? একটা কোডিং রিজিয়ন নিয়ে কাজ করতে হবে বা এক্সনের উপর কাজ করতে হবে। ঠিক আছে? আর জিনটাকে যদি একটু ছোট ভাষায় বলি, ইট ইজ এ সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট কন্টেন্স ইনস্ট্রাকশন টু মেক এ ফাংশনাল প্রোডাক্ট, ইউজুয়ালি এ প্রোটিন। ঠিক আছে? এর লোকেশন কি? ক্রোমোজোম। এবার দেখো এই ছবিটায় যেটা আমি এঁকেছি বা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে একটা কনডেন্সড ফর্ম অফ ডিএনএ। ঠিক আছে? এটাকে বলা হয় শর্ট আর্ম আর এটাকে বলা হয় লং আর্ম। ঠিক আছে? এটাকে বলা হয় টেলোমেয়ার। এই টেলোমেয়ার গুলো এগুলো দেখে নাও। আর এটাকে বলা হয় সেন্ট্রোমেয়ার। ঠিক আছে? বাস এইটুকু দেখে রাখলে এনাফ। এখান থেকে তোমরা জাস্ট এইটুকু দেখে রাখো। ঠিক আছে? এবার তাহলে কি বোঝা যাচ্ছে? মানে এক কথায় এখান থেকে বলতে পারি যে সেল থেকে আসছে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে আসছে হচ্ছে ডিএনএ। তাহলে সেল থেকে ক্রোমোজোম, আর ক্রোমোজোম থেকে আসছে হচ্ছে ডিএনএ। আশা করি এতদূর তোমাদের ক্লিয়ার। ঠিক আছে? এবার দেখো, আমরা চলে আসি কিছু বায়োলজিক্যাল ডেটাবেসে। কিছু বায়োলজিক্যাল ডেটাবেসে এবার আমরা চলে আসি। ঠিক আছে? এবার আমরা পড়বো বায়োলজিক্যাল ডেটাবেস। বায়োলজিক্যাল ডেটাবেস। এই বায়োলজিক্যাল ডেটাবেসের যদি একটা ডেফিনেশন বলি, ইট ইজ এ বায়োলজিক্যাল ইনফরমেশন দ্যাট ইজ অর্গানাইজড সো দ্যাট ইট ক্যান বি ইজিলি অ্যাক্সেসড, ম্যানেজড অ্যান্ড আপডেটেড। ঠিক আছে? এগুলোর থ্রু আমরা সেটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো, ম্যানেজ করতে পারবো এবং আপডেট করতে পারবো। এবার এদের বিভিন্ন টাইপ হয়। তো টাইপ যদি আমি এখানে ধরি, তিনখানা টাইপ হয়। একটা হচ্ছে প্রাইমারি ডেটাবেস, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটাবেস, আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে ডিরাইভ ডেটাবেস।
এই ডিরাইভ মানেই হচ্ছে একটা স্পেশাল ডেটাবেস। ঠিক আছে, ডিরাইভ মানেই হচ্ছে একটা স্পেশাল ডেটাবেস। এবার প্রাইমারি ডেটাবেসের মধ্যে কি কি পড়ে? হয় আইদার একটা পড়তে পারে নিউক্লিওটাইড ডেটাবেস, নিউক্লিওটাইড ডেটাবেস, আরেকটা পড়তে পারে প্রোটিন ডেটাবেস, প্রোটিন ডেটাবেস। ঠিক আছে, এবার এর মধ্যে বিভিন্ন জিনিস পড়তে পারে। নিউক্লিওটাইড ডেটাবেসের মধ্যে পড়তে পারে হচ্ছে জেন ব্যাংক, তারপরে পড়তে পারে হচ্ছে ডিডিবিজে। ডিডিবিজে মানে হচ্ছে ডিএনএ ডেটা, এই ডিএনএ ডেটা ব্যাংক অফ জাপান, ডিএনএ ডেটা ব্যাংক অফ জাপান। এগুলোর ফুল ফর্ম একটু দেখে রেখো, আমি জাস্ট শর্ট ফর্মে লিখে দিচ্ছি। তারপরে ইএমবিএল, ইএমবিএল এটা একটা ইউজ করা হয়। ঠিক আছে, তারপর প্রোটিন ডেটাবেসের জন্য হচ্ছে ডিআইআর, এটা একটা ডেটাবেস, ডিআইআর। তারপরে এটা যেটা পড়ছে সুইস প্রড, সুইস প্রড এটা একটা ডেটাবেস। তারপরে জেনপেক্ট, এগুলো বিভিন্ন ডেটাবেস, জেনপেক্ট। ঠিক আছে, তো আপাতত দুটোই এখানে যথেষ্ট এটা জানার জন্য। আর এগুলোর মেনলি হচ্ছে, এগুলো কিসের জন্য ইউজ হয়? স্পেশালাইজ যেটা, সেটা হচ্ছে কিছু মেটাবলিক পাথওয়ে, সেটা হচ্ছে কিছু মেটাবলিক পাথওয়ে, মেটাবলিক পাথওয়ের জন্য এটা ক্রিয়েট হয়। তারপর অর্গানিজম স্পেসিফিক কিছু আছে, অর্গানিজম স্পেসিফিক। ঠিক আছে, এবার সেকেন্ডারি ডেটাবেসটা, এখানে জায়গা নেই বলে আমি সেকেন্ডারি ডেটাবেসটা নিচে আঁকছি। সেকেন্ডারি ডেটাবেসে কি হচ্ছে? সেকেন্ডারি ডেটাবেসে এখানে এইচডি লিখছি, সরি এসবি লিখছি সেকেন্ডারি ডেটাবেসের জন্য। সেকেন্ডারি ডেটাবেসের জন্য একটা হচ্ছে প্রোটিনের জন্য, প্রোটিন স্ট্রাকচারের জন্য একটা ডেটাবেস, প্রোটিন স্ট্রাকচার, প্রোটিন স্ট্রাকচারের জন্য একটা ডেটাবেস। আরেকটা হচ্ছে কি ডোমেন অ্যান্ড মোটিভ ডেটাবেস, ডোমেন অ্যান্ড মোটিভ ডেটাবেস। ঠিক আছে, এবার এগুলোর মধ্যে কি পড়ছে? পিডিবি প্রোটিন ডেটা ব্যাংক, এমএমডিবি, এমএমডিবি। তারপরে আছে কি ইবিআইএমএসডি, এইটা একটা। আর ডোমেন স্পেসিফিকের মধ্যে পড়ছে হচ্ছে সিওজি, তারপরে হচ্ছে ব্লকস। এগুলো জাস্ট তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যত আস্তে আস্তে যাবে এবার আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, এবার এখানে একটা টার্ম আছে লিভেনস্টিন ডিস্টেন্স। ঠিক আছে, লিভেনস্টিন, লিভেনস্টিন ডিস্টেন্স। লিভেনস্টিন ডিস্টেন্স মানে কি? একটা সিকোয়েন্সের সাথে আরেকটা সিকোয়েন্সের দূরত্ব কত দূর। মানে আমি যদি এরকম নিই অ্যাডেনিন থায়ামিন, থায়ামিন সাইটোসিন গুয়ানিন, আর এখানে নিই অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন, তারপরে আবার নিই অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন। তো দেখো এই সিকোয়েন্সটা ম্যাচ করছে, এই সিকোয়েন্সটা ম্যাচ করছে, এই সিকোয়েন্সটা ম্যাচ করছে, করছে না কারা? এরা। তো এদের মধ্যে সিকোয়েন্সের গ্যাপ কত? দ্যাট ইজ 2। তাহলে যেটা লিভেনস্টিন ডিস্টেন্স এদের মধ্যে কত, সেটা আসছে 2। ঠিক আছে, আশা করি এখান থেকে তোমাদের এটা বোঝাতে সক্ষম হলাম। পরবর্তী ভিডিওতে আমরা ফার্স্টটা নিয়ে আলোচনা করব, বা ব্লাস্ট নিয়েও আলোচনা করব। ফার্স্টটা বা ব্লাস্ট অ্যাকচুয়ালি কি, কিভাবে এটা ইউজ হয়। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।